আজকে ভিডিও করতে দাঁড়িয়েছি একটি বিশেষ বই আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা জানেন যে আমি বই দেখাতে, বই পড়তে, বই নিয়ে কথা বলতে খুব পছন্দ করি। এই বইটি হচ্ছে এরকম, প্রভুপদ সরস্বতী ঠাকুর। আপাতভাবে মনে হতে পারে যে এরকম বৈষ্ণব বা বাবাজি নিয়ে যে বই, সে বই নিয়ে কেন আমার এমন মাথা ব্যথা? মাথা ব্যথা এই কারণে যে আপনি যদি বইয়ের আকারটি দেখেন, এবং পরে আমি বই খুলে দেখাবো, এই বইটি যখন প্রকাশিত হলো আমেরিকা থেকে 1997 সালে, ওরা 3000 কপি ছেপেছিলেন। বইয়ের সাথে এরকম একটি, এটিকে কি বলে আমি জানি না, এটা যদি আমি অ্যালবাম বলি, এর সাথে আর একটা এরকম সংযুক্ত অ্যালবাম রয়েছে। একটুখানি বলে রাখি, এই সরস্বতী ঠাকুর কে? আমরা জানি যে চৈতন্যদেব তিনি যে আন্দোলন করেছিলেন, তার যে বৈষ্ণব ধর্মের প্রচার, সেই প্রচার কিন্তু তুঙ্গে উঠে গিয়েছিল মোটামুটি ধরুন 1570 সালের দিকে। এবং সেই কালটি ছিল এরকম যে বৃন্দাবনে আকবর, সম্রাট আকবর, তিনি গেলেন দেখতে এবং মন্দির বানানোর জন্য দিল্লিতে সম্রাটের যে সম্রাটের রাজপ্রাসাদ যে ইট দিয়ে তৈরি হয়, সেই ইট তিনি পাঠালেন। কিন্তু তার 100 বছর পরে 1670-এ একটি কঠিন ঘটনা ঘটে গেল। সেটি হচ্ছে আওরঙ্গজেব মথুরা ধ্বংস করলেন। এই যে বিষয়টা, এবং এরপরে আমরা দেখেছি যে 200 বছর বৈষ্ণব ধর্মের স্থিমিত অবস্থা, অন্ধকার যুগ। এই অন্ধকার যুগ থেকে উত্তরণ হচ্ছে কোন সময়? 19 শতাব্দীতে। 19 শতাব্দীর মাঝামাঝি আমরা দেখছি যে কলকাতায় ব্রাহ্ম ধর্মের বিকাশ হচ্ছে, এবং সেই বিকাশ 19 শতাব্দীর শেষ পাদে এসে যখন স্তিমিত, সেই সময় বৈষ্ণব ধর্মের আবার বিস্ফোরণ আমরা লক্ষ্য করলাম। তখন দুটি ধারায় বৈষ্ণব ধর্মের কিন্তু আমরা বিকাশ দেখতে পাই। একটি হচ্ছে কলকাতা কেন্দ্রিক, যেই ধারাতে বুদ্ধিবৃত্তির চর্চা সবচেয়ে বেশি হয়েছিল, এবং তাতে ছিলেন এই সরস্বতী ঠাকুরের বাবা ভক্তিবিনোদ ঠাকুর। অন্য যে ধারা, সেটি হচ্ছে আমাদের ফরিদপুরের শ্রীঅঙ্গন কেন্দ্রিক যে ধারা। আমরা বই দেখতে দেখতে বাকি কথা বলবো। প্রভুপদ সরস্বতী ঠাকুর, দ্য লাইফ অ্যান্ড প্রিসেপ্টস অফ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কারণে যে এই যে সরস্বতী ঠাকুর, তিনি কিন্তু আমাদের ইস্কনের যে প্রধান ব্যক্তি, প্রতিষ্ঠাতা, যিনি 1966 সালে নিউ ইয়র্কে ইস্কন প্রতিষ্ঠা করলেন, আপনারা ইস্কনের নাম সবাই জানেন, সেই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার গুরুদেব। এবং যেমনটি বলছিলাম যে এই সরস্বতী ঠাকুরের বাবা ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরের ছবি এর ভেতরে নিশ্চয়ই আছে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি কিন্তু সেই মানুষ যিনি ব্রাহ্ম ধর্মের প্রসারের কালে বৈষ্ণব ধর্ম নিয়ে কাজ করতে শুরু করেন। তিনি বৈষ্ণব ধর্ম নিয়ে গ্রন্থ লিখেছেন। এই হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। পরে তাদের অনেক বড় বড় করে ছবি, এটা হচ্ছে সূচিপত্রের মতো।
এবং এই ভক্তিবিনোদ ঠাকুর কিন্তু শুধু ইংরেজিতে বই লিখে পাশ্চাত্য দেশগুলোতে পাঠিয়েছিলেন তাই নয়, তিনি কিন্তু সেই মানুষ যিনি 1886 সালে কি করলেন, তিনি এ, এ, নবদ্বীপে গেলেন। তিনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন, নদিয়ার ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি নবদ্বীপে গেলেন। নবদ্বীপে যাওয়ার আগে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে, তার জীবনে তো তিনি বলেছেন যে তিনি চৈতন্যদেব একদিন তার স্বপ্নে আসেন এবং তাকে নির্দেশ দেন যে ওনার ইচ্ছে ছিল যে উনি গয়া কাছে কোনো এক জায়গায় চলে যাবেন, তাকে নির্দেশ দেন সেটি যাওয়া বন্ধ রাখতে। এই বইয়ের ভেতরে এইসব কথা অনেক কিছু আছে এবং তিনি সেটি বন্ধ রাখেন। পরে তিনি নদিয়াতে তার হয়, মানে বদলি হয় এবং সেখান থেকে তিনি নবদ্বীপে প্রায়শই যেতেন এবং যেতে যেতে তিনি কিন্তু সেই মানুষ, এই যে তার ছবি, তিনি কিন্তু সেই সময়কার ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু সেই মানুষ যিনি আবিষ্কার করলেন যে চৈতন্যদেবের জন্মস্থান ঠিক কোনটি। আজকে আমরা যাকে মায়াপুর বলছি, সেই মায়াপুর জিনিসটা কিন্তু 1887 সালের আগে সেভাবে চিহ্নিত ছিল না। একটা গুঞ্জন ছিল, মানুষরা বলতো, কিন্তু ভৌগোলিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সেটিকে চিহ্নিত করা, সেটি কিন্তু সেই সময় ছিল না। এবং তিনি এই কাজ করেছিলেন যে আমি বললাম যে তার বইয়ের কথা, তিনি যেমন বই লিখেছেন এবং সেই বই আমাদের কিন্তু ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার লেখা বই চৈতন্য হিজ লাইফ অ্যান্ড প্রিসেপ্টস এরকম একটি বই ছিল। সেই বই কিন্তু আমাদের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে তিনি পাঠান এবং সেটি এখনো সেখানে লাইব্রেরিতে রয়েছে। আমি ইচ্ছে করে বইটা এরকম করে করে উল্টাচ্ছি, যেমন তারা সেই সময় এরকম একটি পত্রিকা বের করতেন, এই ভক্তিবিনোদ ঠাকুর তারাই কিন্তু একটি আন্দোলন তৈরি করেন। মানে আমি বিশেষ করে বলবো যে আমাদের ফরিদপুরের শ্রীঅঙ্গন কেন্দ্রিক যে জগৎবন্ধু সুন্দরের যে উত্থান, সেই জায়গাটায় আমরা মানে ভক্তিবাদকে বেশি দেখেছি, কিন্তু কলকাতা কেন্দ্রিক যে জ্ঞানতাত্ত্বিক যে অগ্রসরণ, সেই জায়গাটাতে কিন্তু ভক্তিবিনোদ, তার ছেলে এই সরস্বতী ঠাকুর যাকে নিয়ে এই বই, এবং তারপরে আমাদের ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তাকে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই পত্রিকাটি এরকম করে বের করতেন, দ্য হারমোনিস্ট। এই সব কিছু নিয়ে কিন্তু এই বই অনেক মূল্যবান এই কারণে যে এই বইয়ের ভিতরে অদ্ভুত সব জিনিস আছে। এবং আমার বইটা বেশি ভালো লেগেছে যে এই বই এমন করে একটি বই, একজন আমাদের দৃষ্টিতে হয়তো আমি বলবো সাধারণ, মানে আমাদের যারা ভক্ত সমাজ নয়, তারা তো যারা ধর্ম নিয়ে চর্চা করেন তাদেরকে সেভাবে সম্মান করতে পারি না অনেক সময়, কিন্তু তাকে নিয়ে এমন করে একটি বই রচিত হয়েছিল, ভাবলেও অনেক ভালো লাগে। এবং সেটি ইংরেজিতে হয়েছে, আমেরিকা থেকে ছাপা হয়েছে, একদম পুরা জীবনীটা তার এরকম করে তারা তুলে এনেছিলেন। এবং এর ভেতরে আরো যে জিনিসটা আমি বলবো, অনেকের কথা এখানে আছে, তারা বাংলায় ইংরেজিতে বলেছেন, সরস্বতী ঠাকুরকে নিয়ে বলেছেন, বা বৈষ্ণব ধর্মের যে তাত্ত্বিক দিক, সেই জায়গাগুলো নিয়ে তারা কথা বলেছেন। এবং আমি একটু বেশি করে চলে আসবো একটা জায়গায়, এর ভেতরে একটা ইন্টারভিউ আছে, এটি আমাকে আরো বেশি আকর্ষণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউ প্রফেসর সুথার্স অফ ওহিও স্টেট ইউনিভার্সিটি, জানুয়ারি 1929। মানে হচ্ছে এই যে সুথার্স নামের মানুষটি, তিনি আসলে অস্ট্রেলিয়া তার জন্ম হয়েছিল এবং তার বাবা ছিলেন ব্যাংকের, মানে ব্যাংকের না, মানে তার বাবা সোনার খনির মালিক ছিলেন এবং
তিনি নিজে সুতাস নিজে ব্যাংকে কাজ করা শুরু করেন যখন তার বয়স 20, 24, 25 বছর। এবং সে সময় একজন বন্ধু তাকে বলল যে, মানে তিনি অস্থির বোধ করতেন, তার সবসময় মনে হতো যে গড কলিং হিম, তার জীবনীতে এরকম করে বলা হয়েছে যে গড কলিং হিম, এরকম একটি তিনি ফিলিং যখন হয়, সে সময় তিনি ওহিও বিশ্ববিদ্যালয়ে তাকে এক বন্ধু পড়তে যেতে বলেন যে ওখানে লিবারেল আর্টস তিনি পড়লে তার ভেতরে এই এই জিনিসটি, মানে তার যে অস্থিরতা সেটি থেকে তিনি মুক্তি পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সেই ইন্টারভিউটা, মানে উনি 1929 সালে মানে উনি গ্র্যাজুয়েট হন এবং তারপরে এক সময় উনি আমাদের বঙ্গীয় অঞ্চলে বেড়াতে আসেন এবং তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা ভ্রমণ করেন। গৌড়ীয় মঠ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। এবং এই ইন্টারভিউটা পরে আমি দেখলাম, যখন আমি তাকে জানার পর দেখলাম যে এরকম একজন আমেরিকান একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি যখন তাকে ইন্টারভিউ করছেন এবং পরবর্তী সময় আমি দেখেছি অনেকগুলো লেখাও পড়েছি। যেমন ধরেন একটি প্রশ্ন যদি আমি বলি, প্রশ্নটি কিন্তু যে কেউ শুনলে তার ভেতরে একটি চঞ্চলতা তৈরি হবে। প্রশ্নটি হচ্ছে এরকম যে, ডিড দ্য ওয়ার্শিপার্স অফ কৃষ্ণ এভার এনকারেজ দ্য অবসিনিটি অফ দ্য এনগ্রেভিংস উই সি অন মেনি হিন্দু টেম্পলস? প্রশ্নটি কিন্তু কঠিন, এর উত্তর দেয়া অনেক কঠিন একটি কাজ। এত বড় একটি ইন্টারভিউ তিনি করেছিলেন এবং পরবর্তীকালে এই সুতাস তিনি কিন্তু অনেক জায়গাতে এই সরস্বতী ঠাকুরকে নিয়ে লিখেছেন। যেমন এই বইয়ের একটা এরকম আছে, কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স, একদম অনেকগুলো প্রশ্ন কিন্তু করা হয়েছে ধর্ম নিয়ে, চৈতন্যদেব নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে, এবং সেগুলোতে তার উত্তর আমরা দেখেছি। আমি এই জন্য এরকম করে এই বইটা দেখাচ্ছি যে এই যে ধর্মের কথা বলুন, ধর্মের ভক্তির কথা বলুন, সব কিছু যখন জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত হয় তখন সেটি যে দৃঢ়তা পায়, সেই দৃঢ়তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দৃঢ়তা ছাড়া আপনি কিন্তু ধর্মের ভালো দিককে প্রতিষ্ঠা করতে পারবেন না। প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ধর্মের জ্ঞানতাত্ত্বিক জায়গাতে অনেক শক্তভাবে দাঁড়াতে হবে। এই যে সরস্বতী ঠাকুরকে নিয়ে বই, এই বইকে এবং সরস্বতী ঠাকুরকে আমি মূল্যবান মনে করছি এই কারণে, দেখুন এই বইয়ের ভেতরে কিন্তু এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ হচ্ছে তার ছবি, আপনারা জানেন তিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি লিখেছেন। এবং আমি মূল্যবান মনে করছি এই কারণে যে এই যে ভক্তি বেদান্ত, তার হৃদয়ের ভিতরে এই সরস্বতী ঠাকুর কিন্তু ওই বীজটি বপন করতে পেরেছিলেন। সেটি হচ্ছে পাশ্চাত্যে, পশ্চিমা বিশ্বে, এই যে ইউরোপ, আমেরিকা, এখানে কৃষ্ণ প্রচার, বৈষ্ণব ধর্ম প্রচার, সেটি এই এসি ভক্তি বেদান্তকে করতে হবে। এবং আপনারা চিন্তা করে দেখুন যে এসি ভক্তি বেদান্ত তো 66 সালে ইস্কন প্রতিষ্ঠা করলেন, তারপর 10 বছর, এবং একজন মানুষ ভারতবর্ষ থেকে, বাংলা অঞ্চল থেকে আমেরিকায় এসে 10 বছরে কি একটি আন্দোলন তৈরি করে গেছেন যে আজকে সারা পৃথিবীতে শত শত মন্দির, ইস্কনের মন্দির রয়েছে সারা। এবং আমরা দেখেছি, এবং এই ক্যানাডাতেও আমরা দেখতে পাই যে সেখানে কত জাতিগোষ্ঠীর অবাঙালি, অভারতীয় মানুষ, তারা হরে কৃষ্ণ মন্ত্র করছে, এবং আমরা দেখেছি উদ্দাম নৃত্য করছে। আমরা টরন্টোর পার্কে দেখুন, আরো অনেক জায়গায় আমরা দেখেছি যে তাদের কত রকমের আয়োজন। এবং আমি গুরুত্বপূর্ণ মনে করি এই গ্রন্থকে এই কারণে যে আমরা আমাদের জ্ঞান, আমাদের ভাবনা, আমাদের যেটাকে বলি ভিশন, সেটাকে যদি আমরা লিপিবদ্ধ করি, সেটিকে যদি আমরা ডিসিমিনেট করি, আমরা যদি শত হাজার মানুষের ভেতরে ছড়িয়ে দিতে পারি,
তাহলে কিন্তু ধর্মের যে সত্য জায়গাটা, এর যে মঙ্গলের জায়গাটা, সেটি কিন্তু আসলে স্থান পায়। এবং আহ, এই বই নিয়ে যখন কথা বলছি, অবশ্যই আমি বলবো যে আমি কৃতজ্ঞ পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়ার কাছে। তিনি আমাকে একসময় গ্রন্থ উপহার দিয়েছিলেন এবং সেই গ্রন্থ রাজের ভেতরে এই গ্রন্থটি ছিল। এটি আমার ভাগ্য, এবং আমার আরও অনেক ভাগ্য যে আমাদের বন্ধু অমল দেব, তিনি আজকে এই ভিডিওটি করতে আমাকে সাহায্য করছেন, নির্দেশনা দিচ্ছেন, পরামর্শ দিয়েছেন এবং এই ভিডিও যে তৈরি করে দিচ্ছেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে একজনরা বইটি লিখেছিলেন, সে বই কত হাত ঘুরে কোন গায়ানিজ গবেষকের কাছে ছিল, সেই হাত ঘুরে পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়ার হাত ঘুরে আমার হাতে এসে পৌঁছেছে। কত মানুষের অবদান থাকে একটা কাজের ভেতরে। আবার এই যে ভিডিও, সেই ভিডিও আমরা আজকে সময় নিয়ে আমার বন্ধু অমল দেব, তিনি সময় দিয়ে করতে যে সাহায্য করছেন। এই যে মানে আমি বলতে চাইছি যে আমাদের সমাজ, আমাদের অগ্রসরণ, আমাদের অগ্রযাত্রা কিন্তু সবসময় একটি সামূহিক ব্যাপার। আমরা সবাই মিলে পারস্পরিক অবদানের মাধ্যমে এই কাজটি ভালো করে করতে পারি। সবাই ভালো থাকবেন। একটি গ্রন্থ এত বেশি আমার ভালো লেগেছে বলেই তার আকার, তার আকৃতি, তার প্রকাশনা, তার গুণমান সব কিছু আপনাদেরকে মানে দেখাতে, বলতে ইচ্ছে করেছিল। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা।